ভোট বঙ্গে আজ আবারও আসছেন প্রধানমন্ত্রী। আজ রাতে অন্ডালে নামবে প্রধানমন্ত্রীর বিমান। দুর্গাপুরে রাত্রিবাসের পর আগামীকাল জঙ্গলমহলে জনসভা রয়েছে। আর কি কি কর্মসূচি রয়েছে আমি জানবো। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সভা কোথায় কোথায় রয়েছে, মূলত কোন কোন অঞ্চলগুলোতে বিশেষ ফোকাস এবং কিভাবে? দেখো, প্রধানমন্ত্রী আজকে রাতে তিনি আসবেন, দুর্গাপুরে থাকবেন এবং আগামীকাল তার 4টি কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে তিনি বড়জোড়ায় সভা করবেন এবং এরপর তিনি মূলত জঙ্গলমহলের যে এলাকাগুলো রয়েছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, এই অংশে তার কর্মসূচি রয়েছে। তবে প্রধানমন্ত্রীর যে সূচি বারংবার বদল হওয়ার কারণেই এখনো পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সূচি নিয়ে কিছু বলা হয়নি। তবে যেহেতু ওই অংশটাতে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যতবার রাজ্যে ভোট প্রচারে এসেছেন ওই অংশগুলোকে তিনি বাদ রেখেছেন এবং সেই কারণেই মূলত আগামীকালের তার কর্মসূচি যা নির্ধারিত রয়েছে তা মূলত জঙ্গলমহল কেন্দ্রিক। পুরুলিয়া, ঝাড়গ্রাম এই অংশের মানুষের কাছে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে সকলের। ধন্যবাদ প্রদীপ্ত। অন্যদিকে ভোট প্রচারে ঝড়। আজ চারটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের সঙ্গে বারুইপুর, সোনারপুরের সভা রয়েছে। হাওড়ার পাঁচলায় জনসভার পর বিকেলে হাওড়া ময়দানে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। ভাঙড়ে ঘাসফুল ফোটাতে কি দাওয়াই দেবেন তৃণমূল সুপ্রিমো? হাওড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দলকে এক সুতোয় বাঁধতে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজ নজর থাকবে সেই দিকে। লড়াইটা 294 আসনের লড়াইটা, অন্তত 148 আসন জিতে বঙ্গের শাসন ক্ষমতা অর্জন। কিন্তু 26-এর বঙ্গযুদ্ধের ফোকাস ভবানীপুর, মানে হটস্পট যাকে বলে। তার কারণ সেখানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার ভোট যুদ্ধ, দ্বৈরথ। 24 তারিখ থেকে ভবানীপুরে থাকার কথা ইতিমধ্যেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তৃণমূল শিবিরও জানিয়ে দিল যে 24 তারিখ থেকেই ভবানীপুরে প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো। গোটা রাজ্যে দলের দায়িত্ব তার কাঁধে। ছুটে বেড়াচ্ছেন উত্তর থেকে দক্ষিণ, কিন্তু নিজের কেন্দ্র ভবানীপুরে এখনো প্রচারে নামতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভবানীপুর নিয়ে তার আত্মবিশ্বাসের কথা। আপনি তো সারা বাংলা চষে বেড়াচ্ছেন, ভবানীপুর সময় কি দিতে পারবেন না, না পারছেন না সময়ের অভাবে? শুনুন, ভবানীপুরে আমি থাকি, রোজই দেখা হয় সবার সাথে। আর ভবানীপুর আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যখন ড্রাইভ মারবো তখন অন্যান্যরা ড্রাইভটা না, যারা ভাবছে বাইরের বহিরাগত গুন্ডা নিয়ে আসবে, তারা ভবানীপুরের মাটিটাকে চেনে না। ভবানীপুর নিয়ে কি কোনো চিন্তাই নেই আমি আপনার? সবাইকে ভালোবাসি, আমার পুরো কনফিডেন্স আছে, হ্যাঁ, টোটাল কনফিডেন্স। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী, তার প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারীও বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কিছুদিন আগেই জানিয়েছেন 23 তারিখ প্রথম পর্বের ভোট শেষের পরই ভবানীপুরে তাঁবু ফেলবেন। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকব। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়ব। 4 তারিখে দেখা হবে। শুভেন্দু 24 তারিখ থেকে ভবানীপুরে ঝড় তোলার কথা বলেছেন। আর 24 তারিখ থেকেই ভবানীপুরে প্রচারে ঝড় তুলতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, 24 থেকে 27 এপ্রিল 4 দিন মুখ্যমন্ত্রীর প্রচার ভবানীপুর জুড়ে। 24 এপ্রিল চেতলা CIT মার্কেটে সভা রয়েছে। 25 এপ্রিল 82 ও 74 নম্বর ওয়ার্ডে মিছিল। 26 এপ্রিল ল্যান্সডাউন থেকে মহা মিছিল। 27 এপ্রিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল। 24 লোকসভা ভোটের নিরিখে ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে পিছিয়ে তৃণমূল। সেই 5টি ওয়ার্ডে সভা ও মিছিল করবেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। উনি আবার বলে গেছে ভবানীপুরে আমি নাকি হারবো। ওরে বাবা রে,
বলি আগে দিল্লি সামলা, তোর নেক্সট গুজরাটে তুই হারবি, তোরা হারবি, সারা দেশে হারবি। গোটা রাজ্যের নজর ভবানীপুরে। মুখ্যমন্ত্রী যখন আত্মবিশ্বাসের তুঙ্গে, তখন বিরোধী দলনেতা হুঙ্কার দিচ্ছেন রাজ্য জিতবেন, সঙ্গে ভবানীপুরও। ফোনে রেকর্ড করে রাখুন, 177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। আর একটা কথা আমি আপনাদের দিতে পারি, 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন, এবারে ভবানীপুরেও আমি ওনাকে হারাবো। শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জ যদিও নতুন কিছু নয়, গত কয়েক মাস থেকেই বলছেন, জানিয়ে কটাক্ষ উড়ে আসছে জোড়াফুল শিবির থেকেও। ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। আমি তো প্রতিবার বেরোই, আপনার সাথে দেখা হয়েছে 4 তারিখ, আগের বারও দেখা হয়েছিল 2 মে। ওনাকে বলবেন আমি দাঁড়িয়ে থাকবো। তো আগের বারও বলেছিল আপকি বার 200 পার, 7 আটকে গেছে। আমি বলছি এবার কমবে। কথার লড়াইয়ে ঝড় অনেক আগে উঠেছে, এবার প্রচারে ঝড় তোলার লড়াই। 26-এর বঙ্গযুদ্ধে ভবানীপুরের ভোটের হাওয়া 24 তারিখ থেকেই ঝড় হয়ে ওঠার অপেক্ষায়। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর ডিলিমিটেশনের পরে আসবে এনআরসি। আমাদের সরকার থাকলে হতে দেবে না। TV9 বাংলা একান্ত সাক্ষাৎকারে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো। ইট ইজ দ্য বিজেপি প্ল্যান অ্যান্ড কনস্পিরেসি টু ডিলিট দ্য ভোটার্স নেম। ভোটারদের বাদ দেওয়া, এটা রাজবংশী বাদ গেছে, কামতাপুরি বাদ গেছে, মতুয়া বাদ গেছে, সংখ্যালঘু তো ঢেলে বাদ দিয়েছে, হিন্দুদেরও বাদ দিয়েছে। এরপরেই তো ডিলিমিটেশনে চলে এসছে অলরেডি। তার মানে টুকরো 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 গ্যাং। এরপরেই আসবে এনআরসি। সেটা আপনি বলেই দিয়েছেন, NRC হতে দেবেন না। আমি হতে দেবো না বলছি, কিন্তু আমি বলছি আমাদের সরকার থাকলে আমি হতে দেবো না। ওনার সরকার তো থাকুক আগে, তারপরে এনআরসি হবে কিনা উনি কি করবেন দেখা যাবে। মমতা ব্যানার্জির মতো কুকথা কুৎসা কেউ ছড়াতে পারবে না, উনি চ্যাম্পিয়ন এই ব্যাপারে। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, ভোটের মুখে অধীর রঞ্জন চৌধুরীকে গুরু মেনে বিস্ফোরক স্বীকারোক্তি সাগরদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের। অধীর রঞ্জন চৌধুরী আমার গুরু, রাজনৈতিক হাতে খড়ি ওনার হাত ধরে, মন্তব্য বায়রনের। নিজেই বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছে, মানুষ ঠিক করবে কিরকম ব্যবহার করা উচিত, পাল্টা খোঁচা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি আমি বলবো না, করিনি এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়। ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব, ওনাকে যে যাই বলুক, কিন্তু আমার কাছে ভগবানের পরে পরে ওনার স্থান। ওনাকে আমি দাদা বলে শ্রদ্ধা করি, ওনাকে সারা জীবন বলবো। উনি বড় হয়ে ছোট ভাইকে কিছু বলতেই পারে, এতে আমার কোনো দুঃখ নেই, আমি আনন্দ পাই ওনার কথা শুনে। বিশ্বাসঘাতকতা যে নিজে স্বীকার করেছে, তো বিশ্বাসঘাতকদের মানুষ যেভাবে গ্রহণ করে সেভাবে নেবে। এই যখন বিশ্বাসঘাতক কেউ বলে, তখন সেই বিশ্বাসঘাতকের সঙ্গে সাধারণ মানুষের কি ব্যবহার করা উচিত এটা সাধারণ মানুষ ঠিক করবে। তবে প্রার্থী হিসেবে মনোজ চক্রবর্তী তুলনা হয় না এটি বলতে পারি। আপনারা শুনলেন বায়রন বিশ্বাস, তিনি ক্যামেরার সামনেই কিন্তু বললেন এক প্রকার যে তিনি নিজেকে এক প্রকার বিশ্বাসঘাতক বলেই আখ্যায়িত করলেন। তিনি বললেন যে তিনি ভুল করেছেন, এবং শুধু তাই না, তিনি অধীর রঞ্জন চৌধুরীকে তার গুরু বলে স্বীকার করলেন। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি বলছেন বায়রন বিশ্বাস। ভোটের মুখে অধীর রঞ্জন চৌধুরীকে গুরু মেনে বিস্ফোরক স্বীকারোক্তি কার? এই মুহূর্তে তার অন্যতম পরিচয় সাগরদিঘির তৃণমূল কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ভোটের আগে তার এই স্বীকারোক্তি খুব স্বাভাবিকভাবেই অস্বস্তি তো বাড়ালোই তৃণমূল কংগ্রেসের সামনে। তবে অধীর রঞ্জন চৌধুরী তাকে গুরু বলায় তার কাছে রাজনৈতিক হাতে খড়ি বায়রন এমনটা মন্তব্য করছেন, দাবি করছেন। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে নিজেই বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছে, মানুষ ঠিক করবে তার সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। ঠিক এভাবে খোঁচা দিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী।